দর্শক স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং দিনের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি, আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মুস্তাফিজ। স্বাগত আপনাদের দুইজনকেই। মনি আপা, আপনাকে দিয়ে শুরু করি। জি, চলতি সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনার আজকে দিনব্যাপী মিটিং করে সাংবাদিকদের কথা জানিয়েছে। আশা করা হচ্ছে কালকে ৮ থেকে ১১ তারিখের মধ্যেই তফসিলটি ঘোষণা করা হবে। সম্ভাব্য তারিখ ১১ই ডিসেম্বর। তো নানা সংশয় সন্দেহ তো ছিলই, সব কিছু মিলে শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ-আলোচককে শুভেচ্ছা। দেখেন, নির্বাচন হবে একটা সময়ে, নির্বাচনটা বহু বছর ডিউ হয়ে আছে। ৩-৪টা নির্বাচন, অকেজো নির্বাচন হয়েছে, আমি ডামি নির্বাচন হয়েছে, নিশিরাতের নির্বাচন হয়েছে, আপনার বিনা ভোটের নির্বাচন হয়েছে, আবার কোনো নির্বাচন মধ্যাহ্নেতে ব্যালট বাক্স চেঞ্জ করা হয়েছে। তো অনেক কিছু হয়েছে। তো অনেক দিন বাংলাদেশের মানুষের নাগরিকদের, সুনাগরিকদের একটা টার্গেট যে একটা ভালো নির্বাচনে আমি আমার ভোট দিব, যাকে খুশি তাকে দিব, এই লেভেল প্লেইং ফিল্ডটা যেন হয়। কতটুকু হয়েছে জানি না, কিন্তু নির্বাচন হওয়ার কথা, নির্বাচন তার সঠিক গন্তব্যে পৌঁছতে পারবে আমরা এটা বিশ্বাস করি, আশা করি। কিন্তু আমাদের সব আশাই তো সবসময় পূরণ হয় না। যেমন ধরেন আপনার নেতা এবং নেতৃবৃন্দ আজকেও তারেক রহমান বলেছে যে সামনে মানে কঠিন সময়, আমি এটাই বলছি, আমাদের সব আশাই সবসময় পূরণ হয় না। পূরণ হয় না বলে ষড়যন্ত্র, এই যে ষড়যন্ত্র যেভাবে চলছে, যেভাবে হঠাৎ করে ভালো মানুষ খারাপ হয়ে যাচ্ছে, খারাপ মানুষ আরো খারাপ হয়ে যাচ্ছে, এই সময়টা এমন। আপনার মনে পড়ে ১/১১ যখন হয়েছিল, ১/১১ ভোটের দিনটা ছিল ২২শে জানুয়ারি। ১১ই জানুয়ারিতে কিন্তু একটা কু হয়ে গেল, ভোটের মাত্র ১১ দিন আগে বা ১০ দিন আগে। তা এই জন্য এই তফসিলটাকে একটা পথে চলবে, চলমান প্রক্রিয়া, কিন্তু এটা দেওয়ার মানেই এই না যে হয়ে গেল। তার মানে ষড়যন্ত্র আশঙ্কা এখনো দেখছেন? হ্যাঁ, আমাদের নেতা যেহেতু এই কথা বলছেন, নিশ্চয়ই উনি না বুঝে তো বলছেন না, নিশ্চয়ই উনি অনেকের হাড়ির খবর রাখেন, জানেন। এবং আপনি জানেন যে এই যে কয়েকদিন আগে জামাত ইসলামী হঠাৎ করে বললেন যে ভোটের সময় জেনোসাইড হতে পারে, এই যে বিনা মেঘে বজ্রপাত। উনি বলেছেন বরিশালে একটি অনুষ্ঠানে যে গণভোট মানে হ্যাঁ ভোট না ভোট এবং একই দিনে হইলে জেনোসাইড হয়ে যাবে, নির্বাচনে জেনোসাইড হয়ে যাবে। আমার কথাটা হলো একই দিনে হইলে জেনোসাইডের কথা আসবে কেন? আমি ওই কথাটা সেটাই বলতে চাচ্ছি। হলে বলবে যে আমরা ভোটে যাব না, আমরা ভোট দিব না, আমরা এটা প্রত্যাখ্যান করলাম, যেটা বিএনপি আওয়ামী লীগের সঙ্গে বহুবার করেছে। সেটা যদি আসে মাঠে কারা? বিএনপি, জামাত, এনসিপি আর কয়টা বাম সংগঠন, তাই তো? এর মধ্যে যদি জামাত বলে যে আমরা প্রত্যাখ্যান করলাম, তাহলে আরো কমে গেল। জামাতের সঙ্গে আরো ৮-৯টা ইসলামিক আপনার শরিক আছে, সঙ্গে হয়তো এনসিপিও থাকবে না। তো তাহলে তো আবারও প্রশ্নমুখী ভোটটা হবে, যদি ভোট হয়ও। এটা বললেই তো হয়ে যায়। তো তাহলে হঠাৎ করে আপনার যেখানে যা দরকার নাই সেটা আপনার দেওয়ার দরকারটা কি? আপনি যদি বলে যে কাচকি মাছ রান্নার সময় যদি আপনি গরম মশলা দেন, ওটা কেউই খেতে পারবে না। তো আপনি এখানে গরম মশলার অবতারণা করার কোনো অর্থ হয় না। এই যে বললেন, এটা গেল একটা। আপনার হঠাৎ ধরেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ হয়েছেন, উনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। আমরা এবং দেশবাসী এবং প্রত্যেকটা দল
ওনার রোগ নিয়ে রোগ মুক্তির জন্য দোয়া করছেন এবং খুব টেনশনে আছেন। এর মধ্যে হঠাৎ আপনার এনসিপি বলে ফেললো যে খালেদা জিয়া যেহেতু অসুস্থ তাহলে আরো 1 সপ্তাহ না, ঠিক ডাইরেক্ট ওরকম বলে নাই, বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর যদি চায় না পূর্ণাঙ্গ প্রস্তুতি শেষে নির্বাচনের মানে তফসিল ঘোষণা করা উচিত, কথাটা এরকম না। ওইটাও আসছে। আমার মনে হয় এই শব্দটা একটু শুনে আসছে। শুনে আসেন আপনি। এস এম সাইফ মুস্তাফিজ, দুটো বিষয় আসছে যেটি মনি আপা বলছিল যে নির্বাচন নিয়ে তো এক ধরনের সংশয় আশঙ্কা নানাবিধ আছে, একটি বিষয়। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে আপনার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আলটিমেটলি যেটি উনি হয়তো হুবহু যেটা না বললেও নির্বাচনটা পিছিয়ে দেওয়ার একটা কথা উনি বা তফসিল পিছিয়ে দেওয়ার কথা বলছেন। এই দুটো বিষয় শুনবো। সাথে আরেকটি বিষয় আমি আপনার কাছে বলে রাখলাম, সেটা হলো যে আজকে আপনারা 3 দল নিয়ে একটি গণতান্ত্রিক সংস্কার জোট নামে একটি নতুন জোট করেছেন। আপনি সেখানেও মানে ছিলেন, আপনি সেখান থেকে এসছেন, সব কিছু মিলে শুনতে চাই। জি, ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ সমালোচক এবং টিভির পর্দায় যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। জি দেখেন, আসলে আমরা কিন্তু একটা ক্রাইসিস টাইমের ভিতর দিয়ে আসলে আমরা সময়টা পার করছি। এখানে বিভিন্ন রকম রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক কন্ডিশনটা আসলে ঠিক ভালোর দিকে নেই। তো সেই জায়গা থেকে বারবারই আমরা বলছি যে উনাকে আসলে এখন দলমত নির্বিশেষে আমরা সবাই ধারণ করি এবং তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে যে অভিভাবকের জায়গাটা নিয়েছেন সেটা আসলেই আমাদের নতুন যে ধারাতে আমরা যাওয়ার চেষ্টা করছি সেখানে তার উপস্থিতি বা তার জায়গাটা আসলে গুরুত্বপূর্ণ। তো সেই জায়গায় আপনি কিছুটা ক্লিয়ার করে দিয়েছেন। আমরা নির্বাচন পেছানোর কথা একবারও বলিনি, বরঞ্চ আমরা বলেছি যেন এরকম পরিস্থিতি না হয় যে তফসিল ঘোষণা করা হলো তারপর আসলে আমাদের নির্বাচনী যেই ট্রেনের যাত্রাটা সেটা কোনোভাবে বাধাগ্রস্ত হলো। তো সব সমীকরণ মিটিয়ে সেই তফসিল ঘোষণা করে আসলে আমরা চাই যে নির্বাচনের প্রক্রিয়াটা শুরু হোক, যেখানে আসলে কোনো দ্বিধাদ্বন্দ্ব বা কোনো ঝামেলা তৈরি হবে না। সাহেব, এমন এক সময় আপনারা এটি বললেন যখন নানাবিধ শঙ্কার কথা আশঙ্কার কথা বলা হচ্ছে, কেউ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও বলছেন ফেসবুক পোস্ট দিয়ে যে এই সরকার আরও 1-2 বছর থাকবেন, আমি নাম নিচ্ছি না তার। তো এরকম একটি আশঙ্কার মধ্যে দিয়ে যখন আমরা যাই, সেই সময় একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি দলের আহ্বায়ক যখন এই কথাটা বলে, তখন এর মিনিংটা নানাবিধ অর্থ গিয়ে দাঁড়ায়। বিষয়টা হচ্ছেই না, এটা আসলে খুব নানাবিধ মিনিং বের করা আসলে সমীচীন হবে না আমার মনে হয়। সে আসলে সিম্পলি এটাই বুঝিয়েছেন। মানে আমার মনে হয় যে বিএনপির ভেতর থেকেও এই কথাগুলো আছে বা তারা সামগ্রিকভাবে হয়তো বা তাদের দলীয় ফোরামে এরকম করে আলাপগুলো আনতে পারছেন না। তো সেটা আসলে তাদের দলীয় সিদ্ধান্ত, তারা যেভাবে আসলে মনে করবেন সেটাই তাদের সিদ্ধান্ত। তবে সার্বিক রাজনীতির ক্ষেত্রে আমরা মনে করি যে বর্তমানে রাজনীতিতে যেসব ক্যারেক্টারগুলো গুরুত্বপূর্ণ তাদের বাংলাদেশে থাকাটা এবং সেভাবে আসলে যে ক্রাইসিসটা পার করছে বাংলাদেশ, সেটা আসলে মিটিগ্রেট করে সব দিকে আগানো বেটার। আবার এছাড়াও আপনি যদি দেখেন যে আজকে আমরা দেখলাম যে বরিশালে, আমি আসবো ওই প্রসঙ্গটি আসবো। আমি যদি এইটা বলি বা আপনার কাছে যদি আমি এভাবে বলি, আসলেই কি এনসিপি নির্বাচন মানে পিছানোর পক্ষে কিনা? না, ডেফিনেটলি আমরা পিছনের পক্ষে না। আমাদের কার্যক্রম তো চলছে। আমরা সম্ভবত আগামীকালকে আমাদের প্রথম 100 প্রার্থীর যে তালিকা সেটা ঘোষণা করতে যাচ্ছি এবং উইদিন 7 ডেজের মধ্যে আমরা 300 আসনের প্রার্থীও আসলে ঘোষণার দিকে যাচ্ছি। তো আসলে নির্বাচন পেছানোর দিকে আমাদের কোনো লক্ষ্য নেই। আমরা জোটের কথা যদি বলেন আসলে কাজ করছি। এরপর যে আজকে যে জোট গঠিত হলো, মানে আপনারা ঘোষণা দিলেন, এই জোটের কথা যদি একটু বলেন। যে আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতির বর্তমানে যে সিচুয়েশন যাচ্ছে সেখানে আসলে খুব গুরুত্বপূর্ণ দিন আজকে এসছে এবং সেই জায়গায় হচ্ছে যে রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি একসাথে একটি জোট গঠন করেছে। এটা মূলত আসলে আমরা যে সংস্কারের কথাগুলো বলছি সেই সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিচারের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মূলত এই রাজনৈতিক জোট।
তো আমরা জাতীয় সংস্কার জোট নামে হচ্ছে জোট নামে আমরা এই জোটটি গঠন করেছি এবং আমরা মনে করছি যে এটাই 3টি দলের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, আরো অনেকগুলো দলের সাথে আলাপ চলমান আছে। তো সেই ক্ষেত্রে আরো কিছু রাজনৈতিক দলের এই প্রক্রিয়াতে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে, যেটা আসলে খুব দ্রুতই আমরা জানাতে পারবো এবং আমরা আশা করছি সেই প্রক্রিয়ার মধ্যে কি আমরা যারা বড় দল বলি বিএনপি, জামাত অথবা অন্য এরকম কোনো দল আছে কিনা, এক। দ্বিতীয় কথা জানতে চাইবো যে এই ঘোষণাটা আমি জানি আরও কিছুদিন আগে আপনাদের দেওয়ার কথা ছিল, মিডিয়ায় আমাদেরকে আমন্ত্রণও জানানো হয়েছিল, কিন্তু আমরা দেখলাম তখন 4টা দল নিয়ে একটি আপনাদের জোট করার কথা ছিল এবং সেখানে আপ বাংলাদেশের নাম আমরা জেনেছিলাম বা তারা থাকবে, কিন্তু হঠাৎ করে দেখলাম যে আজকে যে ঘোষণা আসলো সেখানে আপ বাংলাদেশ নাই। আপ বাংলাদেশ তো ধরেন তা তো একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, তাদের আসলে সেই রাজনৈতিক বিস্তৃতি বা সেই জায়গাটা থেকে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। তবে আমাদের লক্ষ্য ছিল যে রাজনৈতিক যেই দলগুলো আছে তাদেরকে নিয়ে জোট প্রক্রিয়া আগানোর দিকে। তো সেই ক্ষেত্রে আমাদের যেই ফোরাম আছে সেখানে আমরা আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই 2টি দলের ক্ষেত্রে আমাদের যারা মেজরিটি আছে তারা কনসার্ন বা তারা মতামত দিয়েছে। তো সেই জায়গা থেকে আমরা সেই জোটের দিকে প্রক্রিয়া এগিয়েছি এবং এছাড়া আরও কিছু রাজনৈতিক দলের সাথে আলাপ চলমান আছে এবং যেটি বললেন যে বিএনপি বা জামাতের সাথে এই জোটের অংশ হচ্ছে কিনা, সেটি সম্ভবত হচ্ছে না এখন। তারপর আমরা বলবো যে এই ডোর ওপেন থাকবে, কারণ আমরা বলছি যে বৃহত্তর সংস্কারের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে আমরা সবাইকেই ওয়েলকাম করছি। এখানে যদি বিএনপিও মনে করে যে আমাদের সাথে জোটসঙ্গী হবে বা জামাত মনে করে, সেটা আসলে বৃহত্তর একটা ঐক্য জোট হতেই পারে। এবং আমরা দেখেছি যে পূর্বেও আসলে এই যে জুলাই গণঅভ্যুত্থান হলো সেখানেও তো আমরা আসলে কাঁধে কাঁধ মিলিয়ে সবগুলো রাজনৈতিক দলই আসলে একসাথে লড়াইটা করেছি। তো সেই জায়গা থেকে বর্তমানে এই সকল প্রশ্নে যদি তারা মনে করে যে তারা আসলে সামনে থেকে লড়াইটা করতে চান, তো আমরা তো তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, আমরা চাই যে তারাও থাকতে পারবেন এই জোটে। জি, আমি আমার মনে হয় বিরতির সময় হয়েছে, আমি একটু বিরতি নিব। তার আগে আমি আপনার কাছে বিরতির পর এসে যে জিনিসটা জানতে চাইব সেটা হচ্ছে এই যে আমরা পত্রপত্রিকায় দেখেছি যে এরকম আপনাদের এই জোট গঠনের আগেই আপনাদের এই জোটের মধ্যে এক ধরনের কোন্দল মানে তৈরি হয়েছে এবং এই কোন্দলের কারণে আপনাদের কিছু রিজার্ভেশনের কারণে আপ বাংলাদেশকে নিয়ে আপনারা জোট গঠন করতে চাননি। এটি একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব। দ্বিতীয় আরেকটি বিষয় আপনার কাছ থেকে শুনতে চাইব যে দলের অর্থাৎ এনসিপির মধ্যেও আমরা নানা ভাগের কথা পত্রপত্রিকা প্রকাশিত হয়েছে, 2 থেকে 3টি ভাগ বলা হচ্ছে। একটি স্রোত, একটি ভাগ বিএনপির সাথে ঘনিষ্ঠ এবং 4টা ভাগের কথা বলা হয়েছে। 4টা ভাগের কথা বলা হয়েছে। আচ্ছা, 4টা ভাগের কথা বলা হয়েছে। একটি ভাগ বিএনপির সাথে চলে যেতে চায় এবং কার কারো নামও আমরা দেখেছি। একটি অংশ জামাতের প্রতি আনুকূল্য থাকার কথা বলেছে। এরকম নানাবিধ কথা আমরা শুনেছি। একটা হচ্ছে বিএনপি পন্থী, একটা হলো জামাতপন্থী, একটা স্বতন্ত্রপন্থী, স্বতন্ত্র জামাতপন্থী, স্বতন্ত্র বিএনপি। আমি হচ্ছে স্বতন্ত্র বিএনপি পন্থী, আমার নাম আমি নাম দেখছেন। তা আমরা এই মূল বিষয়, এই বিষয়গুলো সব নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা শুনবো। মনি আপা, আমরা আলোচনায় ছিলাম জোট নিয়ে, যদি কোনো আলোচনা থাকে নিশ্চয়ই আপনি বলবেন। বিএনপি কোনো জোট করছে কিনা, যাচ্ছে কিনা, বিএনপির প্রতি এতদিন যারা বিএনপির সাথে একসাথে আন্দোলন সংগ্রামে করেছে তাদের মধ্যে থেকে অনেকেই নাখোশ হয়েছেন, অনেকেই নানা রূপ কথা বলেছেন, তাদের সাথে অনেক কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট আপনারা তাদের জন্য কোনো কিছু করেন নাই, এরকম অভিযোগও আসছে মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক সহ অনেকেই। শুনতে চাই এই যে বড় দলগুলোর এই যে কি বলবো এক ধরনের ক্ষমতায় কাছাকাছি চলে গেলে আর সঙ্গীদেরকে আর মনে রাখে না, একই পথে কি হাঁটলো বিএনপি? দেখেন, আসলে না, রাজনীতিটা বড়ই নৃশংস বর্তমান এই সময়টা, এনভায়রনমেন্ট অনুযায়ী আমি কথা বলছি বাংলাদেশের প্রেক্ষাপটে। এটা যদি যারা 20 বছর এখন একটু ঠিকঠাক করা যেত না, অনেক কিছু সংস্কার আমি হয়েছে। ওইটাই বলছি, 20 বছর যারা সাথে ছিল, 18 বছর, একটা লম্বা জার্নি। এটা সত্যি যে অনেকের কোনো লোকজন নাই, লোকবল নাই। এই প্রথাটা চালু করছিল ফ্যাসিস্টের শেখ হাসিনা। এই 14 দল, এই দল আইনা যোগ দিয়ে এইখানে আবার নেগেটিভ প্রতিযোগিতা হতো
ও 14 দল আনছে তো আমার 18 দল করতে হবে, ও 18 দল আনছে তো আমার 22 দলে যেতে হবে। এই যে কিংবা অনেক সময় নিজের দল থেকে ঝগড়া করে আলাদা দল বানায় কয়দিন পরে আমি প্রমাণ দিয়েই কথা বলি। ধরেন অলি আহমেদ সাহেব চলে গেলেন, আবার তো জোটে আসলেন, বি চৌধুরী সাহেব চলে গেলেন, আবার কিছুদিন জোটে আসলেন, জোট ভালো লাগলো না, আবার আওয়ামী লীগের জোটে গেলেন। তো এই যে জিনিসগুলো, তো এই জিনিসগুলো আসলে এটার একটা এন্ডিংয়ে আসা উচিত। যে এই যে একটা জিনিস আমার ভালো লেগেছে, যদিও এটা ঠিক না, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হিসেবে বলছি, সবারই কিন্তু সংসদে যাওয়া উচিত, প্রতিনিধিত্ব করা উচিত সব দল থেকে বা সব সমাজ থেকে। সেইখানে ওই বড় দলগুলোর সঙ্গে নির্বাচন করে যে মার্কাটা পেত, সেই মার্কা দিয়ে অনেক সময় অনেকেই পাশ করতো। এবং আপনার মনে আছে ইনু সাহেব বলছিল শেখ হাসিনাকে যে নেত্রী আপনার 90 পয়সা, আমি 10 পয়সা, 1 টাকা হইতে গেলে 10 পয়সার কিন্তু দরকার আছে, এই ধরনের কথা চলাচলি হতো। এটা খারাপ ছিল না মানে ওইভাবে যদি চিন্তা করি। কিন্তু এটাও ঠিক যে আপনার ভোটের কোনো অবস্থা নাই, ভোটের রাজনীতি হলো আলাদা রাজনীতি। সেইখানে যে এই যে এইবার যে আলাদা করে ফেলছে, যার যার মার্কা আছে, নিবন্ধন আছে, তাদের মার্কা দিয়েই তারা নির্বাচন করবে। এতে হবে কি বড় দল 2-1টা আপনার মাঠে নাই, তারপরে আপনার মার্কা যদি থাকে, থানের শীষ যদি না থাকে বা জারিপাল্লা যদি না থাকে, তাহলে অনেকেই ভোট দিবে না। স্বতন্ত্র যে দাঁড়াবে, অনেকেই স্বতন্ত্র দাঁড়াবে, স্বতন্ত্রকে ভোট দিবে। এতে হবে কি এদের যে দৌড়ঝাঁপ ছিল কিছুদিন, আস্ফালনও ছিল কোথাও কোথাও কিছুদিন, এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আপা এটা তো আরপিও সংশোধনের হওয়ার কারণে এটি হয়েছে। কিন্তু আমার জিজ্ঞাসা ছিল এটি যে এটা একদিকে ভালো হয়েছে, আরেকদিকে মন্দ হয়েছে। এই আলোচনা আমরা নিশ্চয়ই মানে আগেও করেছি, আবার করতে পারবো। কিন্তু আমার জিজ্ঞাসা ছিল এই যে বড় দলগুলোর অভিযোগ, মানে ছোট ছোট দলগুলো, শরিক দলগুলোর প্রতি আপনাদের মানে দিকে অভিযোগ হচ্ছে এরা আমাদের ব্যবহার করে এবং প্রয়োজনের সময় দূরে ছুঁড়ে মানে ফেলে দেয়। দেখেন এটা তারা বলতে পারে, তাদের বলার রাইটস আছে। কিন্তু এটাও সত্যি, যদি আপনি কঠিনভাবে চিন্তা করেন যে ওই সিটটা হারাবে, কারণ ওই যে মার্কাটা এবার আরপিওতে যেটা করেছে তাতে তারা পাশ করতে পারবে না। আমি যতটুকু শুনেছি এরকম আমাদের নেতা 2-1 জায়গায় বলেছেও যে আপনাকে বলেন কোন মন্ত্রণালয় দরকার, যদি আমরা ক্ষমতায় আসি তাহলে আপনাকে দিব, কিন্তু এইখানে তো আপনি পাশ করতে পারবেন না। কারণ এনটি যারা আছে, এনটি মানে আপনার বিএনপিকে বোঝায় নাই, তার এনটি বোঝায় নাই, মানে প্রতিদ্বন্দ্বী, ধরেন জামাত সহ আরো 8 দল, তাদের কথা বলেছে যে তারা আছে, আপনি হয়তো বা এখানে কামিয়াব হতে পারবেন না। সেইখানে দল যদি ভোট না দেয়, বিএনপিও যদি ভোট না দেয়, তাহলে তো সে নির্ঘাত ফেল। তো সেইখানে বিএনপি থাকলে হয়তো হাড্ডাহাড্ডি ফাইট হবে এবং বিএনপি পার হয়ে আসতে পারবে। এটা একটা যেমন দিক, এটাকেও আমরা চিন্তা করতে হবে। আবার ওইটাও একটা দিক, আমার টার্গেট তো 300 আসন না, আমি তো 300 আসন চাই না। 300 আসন চাইলে পাইলে তো ওটা আর গণতন্ত্র হবে না। আমার টার্গেট যদি 160-70, আমি মনে করি এটা হলো সবচেয়ে সর্বোৎকৃষ্ট গণতন্ত্র হলো 160 থেকে 70 আসন, সর্বোচ্চ 175 আসন। কারণ আপনাকে 125 আসন যদি অন্যরা পায়, তাহলে একটা কঠিন গণতন্ত্র হবে এবং সরকার আপনার ছায়া সরকারকে ভয় পাবে। আমরা চাই সরকার ছায়া সরকারকে ভয় করে। আলোচনার টেবিলে এই ধরনের কথা বলি, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য যা যা করার দরকার, এটা তো ক্ষমতায় যাইতে তো নিরঙ্কুশ ক্ষমতায় যেতে পারছে, 151টা হইলেই নিরঙ্কুশ আপনি যেতে পারছেন। তাইলে আপনার ওই জায়গাটায় 175টা তো আরো অনেক বেশি। কিন্তু আমি বলছি অন্যদের আশার রাইটস এখানে সুগম পথটা করে দেওয়া উচিত, যেটা আপনার 31 দফায় বিএনপি বলেছে আমরা সবাইকে তার প্রাপ্য অনুযায়ী আমরা দিব, আমরা একটা জাতীয় সরকার গঠন করতে চাই। যদি জাতীয় সরকার গঠন করতে চায় তাহলে টার্গেটটা হতে হবে কিছু কিছু জায়গায়, আমি নাম নাই বলি, আমি আজ থেকে 20-25 বছর আগে রাজনীতি যেটা দেখেছি, তখন তো বিএনপি আওয়ামী লীগই ছিল, তো একবার একজন ক্ষমতায় আসতো তো আরেকবার আরেকজন আসতো, কিন্তু তখনও একটা সম্মান বোধ ছিল। যেমন ধরেন বড় বড় কোনো নেতার ওইখানে অপোজিশন পার্টি ওইখানে একটা নর্মাল একজন প্রার্থী দিত, যাতে ওই দলের ওই নেতাটা পাশ করে আসে। বা অনেক সময় দেখা যায় যে লোকটা খুব ভালো বলে, খুব ভালো বুঝে রাজনীতিটা, তার সংসদে আসলে সংসদে লাভ হবে এবং জনগণের লাভ হবে।
ওই মানুষগুলোর প্রতি একটা ফিলিংস কাজ করতো, একটা সময় ছিল, বাট এখন আর ওইটা নাই। আমার মনে হয় সেই রাজনীতি থেকে আমার মনে হয় আমরা দূরে সরে গেছি। সাইফ মুস্তাফিজ, আপনার কাছে বিরতির আগে যে প্রশ্ন করেছিলাম যে পত্রপত্রিকায় সংবাদ আছে যে আপনাদের ঘরে 4 ভাগে বিভক্ত, আপনাদের আসলে কি হচ্ছে? পাশাপাশি আরেকটু বলে রাখি এটি যে যদি মানে তফসিল ঘোষণা হয় তাহলে আমরা জানি যে সরকারে আপনাদের 2 জন নেতা আছেন, তাদের কি হবে, সিদ্ধান্ত কি? আসলে প্রথমত আমাদের 2 জন না, আমার মনে হয় যে ওনারা তো সবাইকে রিপ্রেজেন্ট করে, এই জুলাই গণঅভ্যুত্থানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওনারা সরকারে আছেন। হ্যাঁ, তো অফিশিয়ালি তাই, মানে অফিশিয়ালি তাই, কিন্তু আনঅফিশিয়ালি আপনার দলের 2 জন। জি না, আমার দলের 2 জন তারা ডেফিনেটলি না, বরং আমরা শুনতে পাচ্ছি যে ওনারা কেউ কেউ বিএনপিতে যোগ দিচ্ছেন, আবার আরো অনেক রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন। তো এখন এই মন্তব্যটা আসলে সমীচীন হবে না করা। আর হচ্ছে আপ বাংলাদেশের যেটা বলছিলেন যে সেটা তো আমি ক্লিয়ার করলাম যে মূলত ওনারা যেহেতু একটা প্ল্যাটফর্ম, কোনো রাজনৈতিক দল না, তো সেই জায়গা থেকে আসলে তাদের সাথে জোট করা হয়নি। আর এছাড়া যদি কিছু, এটা কি এরকম মানে সাইফ যে জুলাই আন্দোলনে আপ বাংলাদেশের কিছু নেতৃবৃন্দ তারা জুলাই আন্দোলনে অত্যন্ত অগ্রণী ভূমিকায় ছিল, একেবারে সম্মুখ সারির ছিল, যার জন্য যখন এনসিপি গঠিত হয়েছে তখন আপনারা তাদের কোনো দলে রাখেন নাই, নেতৃত্বে রাখেন নাই, যারই অংশ হিসাবে আপ বাংলাদেশের জন্ম দেখলাম। আবার সেই দলটাকে যখন আপনার জোটে নেওয়ার প্রশ্ন আসলো, আপনারা আবার সেখান থেকে মানে আবার চলে আসলেন। না, আপ বাংলাদেশের যেই কয়েকজনের কথা বলছেন তারা তো আমাদের সাথে জাতীয় নাগরিক কমিটিতে ছিলেন, এবং এটা নিউজগুলোতেও এসছে। তাদের একটা ব্যাপার ছিল যে তারা কয়েকটা পদ বা এরকম কিছু তাদের চাহিদা ছিল, সেটা যখন মিট আপ হয়নি তারা তখন বিভিন্ন রকম এলিগেশন দিয়ে তারা আসলে ওই নাগরিক কমিটি থেকে তারা বের হয়ে গিয়ে আপ বাংলাদেশ প্ল্যাটফর্মটি গঠন করে। আমাদের প্রশ্নটা এইখানে যে একটি দল গঠন করার আগেই কেন এরকম আরেকটি দল, মানে মূল দল ভেঙে আরেকটি দল হলো, আবার একটি জোট গঠন করতে গিয়েও সেই একই প্রক্রিয়াটা কেন কাজ করলো? আচ্ছা, আমি বলি, আপ বাংলাদেশের মতো আরও জুলাইয়ের পরবর্তীতে একটি বিশেষ রাজনৈতিক দলের থেকে আরও ধরেন 10-15টা এরকম প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। তো আপনি শুধুমাত্র আপ বাংলাদেশ না, এখানে আরও অনেকেই আছে, এরকম আরও অনেক মঞ্চ, তারপরে এরকম আরও অনেক প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। সেটা মূলত তাদের রিপ্রেজেন্টেশন, মানে এখানে আপ বাংলাদেশকে যদি আপনি বলেন যে এটা বড় একটা মেজরিটি স্টেক হোল্ডার বা এরকম, আমি কাউকে কোনোভাবে ছোট করছি না, অবশ্যই তারা সবাই আসলে ভূমিকা রেখেছেন, কিন্তু এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। তো শুধুমাত্র আপ বাংলাদেশের ক্ষেত্রে আসলে ওই রকম গুরুত্বটা তো এই জন্য আমাদের কাছে পাইনি। তাদের যে 3-4 জন নেতা আছেন তারা আমাদের সাথে দলে ছিলেন, কিন্তু ওইভাবে তারা কার্যকর কোনো ভূমিকা আসলে আমাদের কাছে লাগেনি যে তারা রাখতে পারবেন, এবং সেটা তারা রাখেওনি, বরঞ্চ তাদের চিন্তা ভাবনা সেটা আসলে আমাদের সাথে যাচ্ছিল না। কারণ আমরা যেই সেন্ট্রিস্ট পলিটিক্সটা করতে চাচ্ছিলাম সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আসলে বাধাগ্রস্ত হচ্ছিল। তার মনে হয় সার্বিকভাবে আসলে দলীয় ফোরাম থেকে এই সিদ্ধান্তটা এসছে তাদের ব্যাপারে, এবং তাদের ব্যাপারে অবশ্যই আমি শুভকামনা করি। তারা যেরকম রাজনীতি করতে যাচ্ছেন তাদের স্বতন্ত্র রাজনীতি যেন গড়ে ওঠে, সেটা আমি তাদের জন্য শুভকামনা জানাই। আর যেই 4টা গ্রুপের কথা বলেন, আরো 4টা গ্রুপ, আমার মনে হয় আরো 2-3টা গ্রুপ অ্যাড হতে পারে, কারণ বামপন্থী যারা আছেন তাদের আলাপটা আসেনি। তো এটা আসলে মিডিয়া থেকে অনেক রকম স্পেকুলেশন করা হয়। এটা সত্য যে দলের ভিতরে যখন এই আলাপগুলো হচ্ছিল সেখানে ধরেন কিছু পার্সেন্টেজ মানুষজন চাচ্ছিল যে বিএনপির সাথে জোট হলে হয়তো বা ভালো হবে, আবার কিছু মানুষ চাচ্ছিল হয়তো যে জামাতের সাথে একটা জোট হলে ভালো হয়, কিন্তু মেজরিটি ধরেন মোর দ্যান 80% আমাদের দলের তারা আসলে চায় যে আমরা একটা স্বতন্ত্র রাজনীতি করি, যেটা আসলে পুরো বাংলাদেশের থেকেই কিন্তু এক্সপেকটেশনটা এরকম। কারণ তৃতীয় একটি শক্তির উত্থান আসলে বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশের যারা জনসাধারণ আছে তারা চায়। তো সেই আকাঙ্ক্ষাকেই আমরা আসলে প্রায়োরিটি দিয়েই আমরা এই নতুন জোটটি করেছি, এবং আমরা আশাবাদী যে এখানে আরও কিছু দল এখানে যুক্ত হবেন যারা আসলে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, যারা আসলে আওয়ামী লীগের বিচার বা অন্যান্য যে আনুষঙ্গিক ফ্যাসিস্ট কাঠামো এত বছর ধরে গড়ে উঠেছে এবং সামনের দিনেও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ কয়েকটি রাজনৈতিক দলকে ঘিরে, সেটা যেন গড়ে উঠতে না পারে, সেই জন্য আমাদের একটা ভোটের রাজনীতিতে কি অবদান রাখবেন আপনারা?
ভোটের রাজনীতি তো আমরা বললাম যে অ্যাজ এ এনসিপি আমরা তো 300 আসনে প্রার্থী ঘোষণার জন্য প্রস্তুতি নিয়েছি। আগামীকালকে 100 আসনের প্রার্থী ঘোষণা করা হবে এবং পর্যায়ক্রমে অন্যান্য আসনেও প্রার্থী ঘোষণা করা হবে। কিছু আসনে হয়তোবা আমরা আমাদের জোট সঙ্গী যারা থাকবে তাদের ছাড় দেওয়ার একটা সম্ভাবনা হতে পারে, সেটি এখনো আলাপ চলছে, এখনো এটা সিদ্ধান্ত করে আমি বলতে পারছি না। নিশ্চয়ই আবার শুনবো আপনার কাছ থেকে। মনিয়াপা, একটু আপনার কাছে যাই। শুরুতে আমরা বলছিলাম বাবুগঞ্জে এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের উপর হামলা হয়েছে, তিনি হেনস্থা হয়েছেন। অভিযোগের তীর বিএনপির উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের দিকে। বলা হচ্ছে যে ব্যারিস্টার ফুয়াদ ওইখানে একটি অনুষ্ঠানে তারা টেন্ডারবাজির কথা বলেছেন, উনি অভিযোগ করেছেন, চাঁদাবাজির কথা বলেছেন, ইত্যাদি বিষয়ে উনি বক্তব্য রেখেছেন। যদিও কোনো দলের নাম উনি বলেন নেই, কিন্তু তারপরেও এই কারণে ওনার উপরে হামলা হয়েছে এবং পরবর্তীতে মিছিল হয়েছে। বাবুগঞ্জের উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আলামিনের নেতৃত্বে মিছিল হওয়ার পর ওনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ভোটের আগেই তো শুরু হয়ে গেল। দুঃখজনক। এটা যদি হয়ে থাকে যদি না, আমি দেখেছি জিনিসটা আমার কাছে খুব মর্মস্পর্শী মনে হয়েছে যে এটা যে বা যারা করুক, আপনার কথা যদি ঠিক হয়, কে করেছে সেটা আমি জানি না, আপনার কাছ থেকে শুনলাম। আমি শুধু পত্রিকার রিপোর্টের হ্যাঁ, আমি আপনার কাছে জানলাম, আমি ওটা পড়ি নাই। তবে আজ করা যায় তো সেখানে আবার অন্য কেউ থাকতে পারে এটার সাথে, যে আপনার অনেক রকম খেলাধুলাই তো হচ্ছে, সেই জায়গায় আমি চাই যে এর বিচার হোক, আমি বিচার আশা করি। এবং সরকার যে বিচারহীনতা দিয়ে যে মবগুলোকে সৃষ্টি করছেন বা মবকে ক্রমবর্ধমান হারে বাড়ার সুযোগ দিচ্ছেন, এটা সরকারের বন্ধ করা উচিত। কারণ আপনার ইলেকশনের আছে 2 মাস, 2 মাসে একটা নির্বাচনে এই ধরনের কাজ করা মোটেও ঠিক না, মোটেও যুক্তিসঙ্গত না। আপনার আইনের অনুশাসন থাকলে অটো সব ঠিক হয়ে যাবে। বিএনপি কি করতে পারবে? বড়জোর বহিষ্কার করতে পারবে না। আমি হয়তো আপনার এখান থেকে গিয়েই দেখব বহিষ্কার করেছে, যদি ঘটনা সত্যি হয় বিএনপির কেউ জড়িত থাকে। কিন্তু সরকারকে দায়ী করার একটি আমাদের সহজাত প্রবৃত্তি। আমরা সবসময় যা কিছু কোনো কিছু সরকার, পুলিশ তো আমি বলি পুলিশকে সরকারের, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের, প্রশাসনকে সরকারের, আপনার এখন যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে সেনাবাহিনী, তারা কে? সরকারের। তো সেইখানে সরকার এই দায়িত্ব থেকে এড়াতে পারে না। বিএনপির সাধ্য নাই বিএনপি অ্যারেস্ট করবে, বিএনপির সাধ্য নাই বিএনপি তাকে 6 মাসের জেল দিবে, বিএনপির সাধ্য নাই বিএনপি তাকে শুলে চড়াবে। তো তিনটার কোনোটাই সাধ্য নাই। বিএনপি একমাত্র যেটা সাধ্য আছে সেটা তাকে বহিষ্কার করা। বিএনপির এটাও সাধ্য নাই তাকে এলাকা ছাড়া করাবে। সো তাহলে আপনার সরকার এই জায়গাটায় সরকারকেই সরব থাকতে হবে। সরকার যদি আইনের অনুশাসনে থাকতো, আজকে এত কিছু, এত জায়গায় এত সমস্যা হওয়ার, আপনি যা বলেছেন এটি আইনের কথা, এইটি কথা, মূল বিষয়টি তাই। কিন্তু বাস্তবতা এই যে আমি যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসীর কথা বললাম, ফুয়াদ এই কথাটি বললে বিএনপি ছেলেদের, ছাত্রদলের ছেলেদের গায়ে লাগলো কেন? আপনার গায়ে লাগতে পারে 2-4 জন, যে নাই তা না, তবে সবই যে বিএনপির আমি এটাও মনে করি না। এখানে আওয়ামী লীগও আছে নেপথ্যে, আওয়ামী লীগের, কারণ আওয়ামী লীগকেই ফুয়াদ সবসময় ঝাড়ে, এটা আমরা সবাই বলি। ফুয়াদ হয়তো বা এক একজনের অ্যাপ্রোচ এক এক রকম, সে তার জায়গা থেকে তার অ্যাপ্রোচ তার মতো করে আরো বেশি পুক্ত করে কথা বলে, যেটা আপনিও অনেক পুক্ত করে কথা বলেন। আমি অনেক পুক্ত করে কথা বললেও আমাকে আপনি মানেন বা নাই মানেন, আমার পিছনে বড় একটা শক্তি আছে। ফুয়াদের পিছনে কিন্তু বড় শক্তি নেই। আমি একদম ফ্র্যাঙ্কলি আপনার ন্যাচারাল কথাটা বললাম। আমাকে এখন কেউ কিছু করলে পিছনেই কিন্তু আমার শক্তিগুলো নড়ে চড়ে উঠবে, যে আমাদের বোন। তো কিন্তু ফুয়াদের তো এই জিনিসটা নাই। ফুয়াদ যখন এলাকা ধরে এই কথাগুলো বলে এবং 2 দিন পরে ফুয়াদ ওইখানে ভোট করতে যাবে, এবং এটাই সত্যি যে বাংলাদেশ থেকে এখনো এই ধরনের রাজনীতিটা ভ্যানিশ হয় নাই। তাইলে আমাকে কিন্তু বুদ্ধি করে চলতে হবে, বুদ্ধি করে চলার বিকল্প কিছু হতে পারে না। এটা একটা জিনিস। আরেকটা জিনিস, ফুয়াদ বলতেই পারে, ফুয়াদকে আমি এটা বলবো না, আমি আবারও বলছি, এক একজনের অ্যাপ্রোচ এক এক রকম। তো তার অ্যাপ্রোচে যদি এটা হয়, বিএনপি যেটা করবে, আমি দেখেন কিছুক্ষণের মধ্যে বিএনপি যারা থাকবে কালকের মধ্যে আপনি দেখবেন এরা বহিষ্কার। এটার বাইরে বিএনপির করার আর কোনোই ক্ষমতা নাই। যে ক্ষমতা আছে সেটা সরকারের। ওইখানে ভিডিও ছবি আছে সবগুলার, একদম টু দা পয়েন্ট ধরতে পারবে। আমি খেয়াল করে দেখে আসছি। বাস্তবতা মনে আপা মানে এরকমই যে
যে মাঠ পর্যায়ের প্রশাসন, বিশেষ করে আমরা পুলিশ এবং সিভিল প্রশাসনের বিষয়ে যা জানি সেটা হচ্ছে এই যে তারা যা হয়ে গেছে তো হয়েই গেছে, এক ধরনের কম্প্রোমাইজ করে ফার্দার আবার নতুন করে ইনভাইট করার জন্য নতুন কাউকে গ্রেফতার করে আর নতুন একটা হাঙ্গামার মধ্যে পড়তে চায় না। চান কেমনে আপনি? ইলেকশনটা কিভাবে হবে? 300 আসন আপনি ফুয়াদ কিন্তু 300 একটা আসনের একটা সাইডের একটা ইউনিয়ন বা একটা ওয়ার্ডের ঘটনা, তাহলে 300 আসনে আপনি ওই আসনের ফুয়াদের ওই আসনে কিন্তু 100 150 200টার মতো সেন্টার হবে, বুথ হবে 500 1000 2000 বুথ হবে, তাহলে সেইখানে আপনি কিভাবে পারবেন? পুলিশ আপনার এখনই আপনার কাজ করছে না, দুদিন পর আরো করবে না, তাহলে আপনি তো সাংবাদিক, জাতির বিবেক, আপনি এখান থেকে কিন্তু এই জায়গা থেকে সরতে পারেন না। আপনার জায়গা থেকে আপনাকে সরকারকে বলতে হবে, আপনার বাড়ির কাছে কিন্তু ইসির কার্যালয়, আপনি ওইখানে গিয়ে আপনাকে বলতে হবে যে তুমি যে নির্বাচন দিতে চাচ্ছ তাহলে তুমি এই বিচারটা আজকে কিভাবে হবে। তো ইসি বলবে যে এখনো আমি তো তফসিল ঘোষণা করিনি, আমার কাছে ক্ষমতা নাই, বাট সরকার কিন্তু এই ক্ষমতার দায় সরকারের। নিশ্চয়ই একদম আপনি যা বলছেন একদম ক্লিয়ার আমাদের কাছে, কিন্তু বাস্তবতা আমি আরও একবার বলে রাখি যে বাস্তবতা হলো এই যে এরকম আপনাদের মতন বড় দলগুলো বিএনপি, জামাত অথবা কোনো ক্ষেত্রে এনসিপিও, যে তাদের এরকম কেউ নেতা ধরলে থানার থেকে যায় ধরে যায় মানে ছাড়িয়ে নিয়ে আসছে, এরকম ঘটনা আমাদের কাছে আছে, এই 3 দলেরই আছে। সাইফ মুস্তাফিজ, একটু আপনার কাছে যাই, আপনি বলছিলেন জোটের কথা, এই জোটের ভবিষ্যৎ কি সেটা শুনবো, আর তার আগে থেকে শুনবো জোট গঠনের আগেই বরিশালে বাবুগঞ্জে আপনার জোটের অন্যতম নেতা জনাব আসাদুজ্জামান ফুয়াদ হেনস্থা হলেন, শুনতে চাই আপনার কাছ থেকে। যে আসলে আমি মানে খুবই আমার খারাপ লাগছে আসলে ফুয়াদ ভাইয়ের উপরে এরকম একটা হামলা হয়েছে। এখন দেখুন তিনি কিন্তু আসলে ফ্যাসিবাদ বিরোধী আমল থেকে আসলে তার বক্তব্যগুলো আসলে সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, এবং তিনি একটি বলিষ্ঠ কণ্ঠ হিসেবে সব জায়গায় ছিল, মিডিয়াতে ছিল, রাস্তায় ছিল, রাজপথে ছিল, সব জায়গায় ছিল, এবং তার জায়গা থেকে আমরা তাকে সবসময় সে ধারণ করেছি। এবং আমরা দেখতে পেলাম যে তাদের একটা প্রোগ্রামে, তাদের এলাকার একটা প্রোগ্রামে হচ্ছে উনি সম্ভবত বলেছিলেন যে চাঁদাবাজি এখানকার স্থানীয় কারা কেউ করছে, এবং এই ব্রিজ একটা কোনো ব্রিজ সম্ভবত হচ্ছে, সেখানে ঠিকাদারের কাছে চাঁদাবাজি করা হচ্ছে। তো ব্যাপারটা হয়ে গেছে যে মানে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। তো সেখানে এরকম যখন চাঁদাবাজির বিরুদ্ধে ফুয়াদ ভাই কথা বললেন, তো তখন হঠাৎ করে কেন আসলে স্থানীয় যে বিএনপির যারা কর্মী সমর্থক ছিলেন তারা কেন এরকম ক্ষিপ্ত হয়ে তার উপরে ভুয়া করলেন? কারণ উনি তো বিএনপির নাম এখানে বলেনি, উনি এখানে বলেছেন যে চাঁদাবাজদের কথা। তো চাঁদাবাজ মানেই তো আসলে বিএনপি না, নাকি আসলে তাই? এখন এটা আমার কাছে আসলে আমি ব্যাপারটাই কনফিউজড যে তারা আসলে নিজেদেরকে চাঁদাবাজ হিসেবেই কি দাবি করছেন কিনা, এবং আসলে এই ঘটনার সাথে তারাই জড়িত কিনা, এটা দ্রুত আসলে সরকারের এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। এবং বর্তমানে আসলে এই একটা ঘটনা দিয়ে আপনি বুঝতে পারবেন যে নির্বাচনের পরিস্থিতি আসলে কোন দিকে আছে, কেমন যাবে। এবং অলরেডি এখানে মাসল পাওয়ার থেকে শুরু করে সব রকম শক্তি দিয়ে আসলে বড় রাজনৈতিক দলগুলো চেষ্টা করছে তাদের প্রভাব বিস্তার জানানো, যেটা আসলে বিগত সময়ে 17 বছর ধরে আওয়ামী লীগ এই কায়দায় কাজ করেছে, তার আগেও এরকম হয়েছে। কিন্তু আমরা কিন্তু বারবার বলেছিলাম যে 5 তারিখের যে পরিবর্তনের চিন্তা বা আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের ছিল, সেটা কিন্তু আসলে রাজপথে বলেন, নির্বাচন বলেন, সব জায়গায় একটা সিস্টেমেটিক পরিবর্তন থাকবে, যেখানে আসলে পেশি শক্তির আসলে প্রভাব থাকবে না, টাকার প্রভাব থাকবে না, যেখানে আসলে মানুষ প্রত্যেকটা তার জনগণের কাছে যাবে, তাদের যে ম্যানিফেস্টো থাকবে, তাদের যে পরিবর্তনের চিন্তাটা থাকবে, সেটা নিয়ে আলাপ আলোচনা করবে, এবং জনগণ আসলে ডিসিশন নেবে যে তার প্রার্থীকে হবে। কিন্তু সেই যাত্রাই আসলে যেভাবে ইনিশিয়ালি মানে বাধা প্রদান করা হচ্ছে এভাবে, সেটা আসলে আমরা বুঝতে পারছি না আসলে কোন দিকে আমাদের নির্বাচনের দিকটা আসলে যাবে। সাইব, বলা হয় যে এই মব জাস্টিস, এই মব সংস্কৃতি নিয়ে এসছেন, এর জনক হচ্ছে এনসিপি এবং তার জুলাই যোদ্ধাদের একটি অংশ। তো এখন সেই মব জাস্টিসেরই শিকার হয়েছে এই এখন নতুন গঠিত জোটের আপনার দলেরই নেতা, কি বলবেন? যদি মব বলতে চান তাহলে তো আপনি জুলাই গণঅভ্যুত্থানকেও মব বলতে পারেন, যে এটাও এনসিপির যারা তরুণ তুর্কি ছিল, বাংলাদেশে আপামর জন ছিল, তারা আসলে এই ফ্যাসিস্ট কাঠামোর বিরুদ্ধে মব করেছে। এটা হয়তো বা 2-3 বছর পর আপনারাই আবার বলতে পারেন।
এবং আমরা যেখানে যেখানে আসলে আন্দোলন করেছি, লড়াই করেছি, সেটা আসলে যৌক্তিক আন্দোলন ছিল। এরকম একটা আন্দোলন আপনি আমাকে দেখান যে আসলে এরকম কোনো ঘটনা আছে যেটা আসলে বাংলাদেশের বিরুদ্ধে কোনো সিচুয়েশনে এনসিপির কোনো নেতাকর্মী আসলে সেখানে কোনো রকম আক্রমণ করেছে? আমার মনে হয় না এরকম কোনো করেছে, আপনি বলতে পারেন চাইলে। আর ফুয়াদ ভাইয়ের যেটা ওইখানে যেটা হয়েছে সেটা তো আসলে এই সংস্কৃতির অংশ না, এটা তো পুরানো 17 বছরের সংস্কৃতির অংশ, যেখানে আসলে আপনি একইভাবে সেই মিছিল করে গিয়ে তাকে মানে ধাওয়া করলো, হেনস্থা করলো। এটা বললাম না যে আপনার মানে ঘটনার পরিপ্রেক্ষিটা তো বর্ণনা করতে হবে আপনার। এখন একজনকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ বললে যদি আসলে মানে আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, এখন আমি নীলুফার আপাকে যদি আমি বলি যে হ্যাঁ আপা আপনি তো এলাকায় দুর্নীতি করছেন, এটা যদি সত্য না হয়, উনি তো ওনার ভাবে যুক্তি উপস্থাপন করবেন। যদি ওনার মানহানিকর কোনো একটা ব্যাপার যায়, তিনি আমার বিরুদ্ধে মামলা করতে পারেন। আবার সেম ওয়েতে আমার ক্ষেত্রেও কিন্তু আমার সাথে তো আপনার ওই আলাপ আলোচনার জায়গাটা থাকতে হবে। আমরা তো নতুন বাংলাদেশে এই সংস্কৃতি চাই যে এক টেবিলে বসে আমি ওনার সর্বোচ্চ বিরোধিতা করব, উনি আমার সর্বোচ্চ বিরোধিতা করবে, এবং জনগণ ডিসাইড করবে আসলে রাইট রংকে, অথবা আপনারা ডিসাইড করবেন, সাংবাদিকরা আছেন যাচাই বাছাই করবেন যে আসলে উনি কতটুকু ভালো কাজ করছেন বা দুর্নীতি করছেন বা আমি কতটুকু করছি। তো এই জায়গাগুলো তো আসলে ওপেন এখন জায়গা, স্পেস হয়ে গেছে। তো সেখানে আপনি একটা স্থানে, সেখানে আপনি নির্বাচনী প্রচার প্রচারণার সময় একটা সত্য ঘটনা বলার পরিপ্রেক্ষিতে যদি একটা দলের রাজনৈতিক নেতাকর্মী তার উপর হামলা করে, আবার আপা একটুকে বললেন যে হয়তো বা বহিষ্কার করা হবে, তো আবার আমরাও তো দেখছি যে 7-8 হাজার যারা বহিষ্কার করা হয়েছিল তারা তো এই নির্বাচনের আগে ডেইলি বেসিসে 100-200 করে আসলে সেই বহিষ্কার আদেশ তুলে ফেলা হচ্ছে। তো এই সংস্কৃতি হলে তো আসলে একটা দলের পক্ষে তো আর কিছু করার ক্ষমতা নেই। রাজনৈতিক দলের আসলে কি করার ক্ষমতা আছে? কে বললো রাজনৈতিক দলের আসলে ক্ষমতা নেই? তাহলে আপনি এত বড় রাজনৈতিক দল তো আসলে চালানোর দরকার নেই। আপনি যদি রাজনৈতিক দলের ভিতরে আসলে এরকম পেশি শক্তিওয়ালা গুন্ডা মাস্তান পালেন, তাহলে সেই রাজনৈতিক দল করার তো মানে নেই। এটা তো আওয়ামী লীগ করতো না, এটা তো অনেক একটা বড় দল, সেই দলের মধ্যে এই ক্রাইটেরিয়া দিয়ে যদি আপনি বারবার এগুলো হালাল করতে চান, তাহলে এটা হলো না। অনেক বড় দল বলে যদি এটা হালাল করে ফেলেন, তাহলে তো আমাদের এই সিস্টেমেটিক পরিবর্তন হলো। তাহলে তো মানুষ বলবে যে আওয়ামী লীগ তো তাহলে খারাপ কোন দিক দিয়ে ছিল। তারা সব থেকে বড় দল, এশিয়ার বৃহত্তর ছাত্র সংগঠন ছাত্রলীগ, তো সেই জায়গা থেকে তো তারাও নিজেদেরকে এভাবেই, আপনার যে বক্তব্য আপনি দিলেন এভাবে তো তারাও নিজেদেরকে হালাল করতে পারে যে ভাই আমরা তো বড় দল, আমাদের হাসিনা তো সব থেকে বড় নেত্রী, উনি তো ফ্যাসিজম করবেই, আপনারা একটু মেনে নেন, আপনাদের তো সেই শক্তিমত্তা নাই। তো আপনি যে পরিবর্তনের জন্য তরুণরা লড়াই করলো, এই চিন্তার সাথে তো আপনি অ্যালাইন হতে পারছেন না। আমার বক্তব্য হলো একটি দলের পক্ষে আসলে এর বাইরে তো কিছু করার ছিল না। অবশ্যই দলের পক্ষে অ্যাকশন নেওয়ার সুযোগ ছিল। যেই নেতাকর্মীদেরকে বহিষ্কার করা হচ্ছে, আসলেই বহিষ্কার করার ওই জায়গাটা তৈরি করা উচিত। তাদেরকে যে নিমরাজি করে রাখা, আচ্ছা তোমাদেরকে বহিষ্কার করলাম, আবার তোমরা কিন্তু কাজ করতে পারবা, এই যে এই কমিটমেন্টের জায়গাগুলো যখন দিয়ে দেয় দলের নেতাকর্মীকে, তখন তো আসলে সেই তারা হচ্ছে ফ্রি একটা অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, ঠিক আছে তাহলে ভাই বলছে আমি এখন কাজকর্ম করতে পারবো, পরে আবার তিনি দেখবেন। তো এই তিনি দেখবেন ক্রাইটেরিয়াতে না করে যদি আসলে স্ট্রিক্টলি সেগুলো মেনটেন করা হয়। আমাদের রাজনৈতিক দল অনেক ছোট রাজনৈতিক দল, বিএনপির সমান এত বড় না, কিন্তু আমাদের বিরুদ্ধে যেই অভিযোগগুলো এসছে আমরা কিন্তু সেটার বিরুদ্ধে স্ট্রিক্টলি অ্যাকশন নিয়েছি, এবং সেই জায়গাগুলোতে আমরা বদ্ধপরিকর যে এটা আসলে একটা এক্সাম্পল হিসেবে এক্সাম্পল সেট করতে হবে। আপনি যে গাজী সালাউদ্দিন তারবিনের ব্যাপারে কিন্তু একটা অভিযোগ এসছে যে তার দুর্নীতির, সেটা কিন্তু প্রমাণিত না, তারপরে কিন্তু তাকে আমরা দল থেকে বহিষ্কার করেছি। এই তো কাহিনীটা একই হলো, আর কি কিছু করার নাই। তাকে তো ওই যে আমরা নতুন করে আর আশ্বাস দেই না যে ভাই আপনার বহিষ্কার আদেশ তুলে দলে বিএনপির 2-4 জন, ওটা কিন্তু অনেকেই বলিশ পাঠাও হয়েছে। আপা এটা আপনি যদি দেখতে যান, আপনি নিজেও জানেন এটা এক্সাম্পল কতটুকু এটা আসলে হয় না। এটা আপনারা যেটা বলেন এটা সেটা হয় না। আমি বলতে চাই ওর কথার সাথে আমি একমত না সব ক্ষেত্রে, কারণ ওর চেয়ে আমার বয়স অনেক বেশি, অভিজ্ঞতা অনেক বেশি। আমি সেই জায়গা থেকে ও কিন্তু বলতে পারলো না যে বহিষ্কার ছাড়া স্ট্রিক্টলি বহিষ্কার করেছে। এইখানে যে বহিষ্কারগুলো বিএনপির হয়েছে বা উজ্জ্ব হয়েছে না, কিন্তু সাইফের যে কথাটা বলেছে, যত বহিষ্কার আমরা দেখেছি গত এই 1.5 বছরে, আমি আপনাকে সব বহিষ্কার উজ্জ্ব হয় না, আমি বহিষ্কার উজ্জ্ব হয় নাই, কিন্তু একজন নেতাও দলের কোনো কর্মসূচির বাইরে নেই। আপনার খুলনায়, আমি নাম উচ্চারণ করতে চাই না, খুলনায় হত্যা মামলার আসামি হয়েছে, আপনি দল থেকে বহিষ্কার করেছেন, তার 10 দিনের মাথায়। বুঝতে পারছি, আমাকে বলার সুযোগ দেন। সেটা হলো সাইফের কথা যৌক্তিক অযৌক্তিক না, কিন্তু সাইফ উত্তর দিতে পারে নাই যে বহিষ্কার ছাড়া, স্ট্রিক্টলি বহিষ্কার ছাড়া কি আছে করার দলের, আর কিচ্ছু নেই। আর আপনি যেটা বললেন যে মিছিলে আটকাতে পারে নাই, বিএনপির মিছিল একটা মিছিল হয় 1 কিলো 1.5 কিলো আধা কিলো বা কোয়ার্টার কিলো,
তো এই যে মিছিল হয় রাস্তার উপর দিয়ে আমি ধরলাম মিছিলটা হয়, পিছনে যদি কেউ যোগ দেয়, পিছনে যদি এনসিপিও যোগ দেয়, বিএনপি দেখার কিছু নাই। নেতারা সবসময় সামনে থাকে, পিছনে থাকে না, মধ্যখানে থাকে না। নেতারা মনে করে রাজনীতি, বাংলাদেশের রাজনীতি, আমি আপনার পক্ষে যাচ্ছি, পিছনে থেকে ছবি তুলে ফেসবুকে দিয়ে আমি আপনার পক্ষে যাচ্ছি। ওই যে নেতারা মনে করে সামনে থাকলেই আমার নেতৃত্ব। ওই কবুতরের ওই গল্পটা তারা পড়ে নাই যে দলনেতা পিছনে থাকে, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয় না। তাতে হয় কি, নেতারা উল্টা এটার বেনিফিট নেয় কিভাবে, যে আমার মিছিলটা এত লম্বা হয়েছে, কোত্থেকে কী আসে কীভাবে হয়েছে এটা তার জানার ব্যাপার না, সে কত বড় হয়েছে এটা ব্যাপার। এখন এটা করতে গিয়ে এখন আপনি যখন কামলা দিবেন, মাগনা কামলা, আপনি তখন নিজের একটা ছবি তুলবেন, আপনি অন্য নেতাদের পাশে যায় পিছন থেকে ছবি তুলবেন এবং এটাকে যথাযথ জায়গায় ব্যবহার করবেন। এটাই হয়ে আসছে এই মুহূর্তের রাজনীতিতে। তো এখন এই জায়গায় যখন এনসিপির মিছিল এরকম হবে বা হয়েছিল, যখন হয়েছিল এনসিপি কয়টাকে ধরতে পারছে? ইউনিভার্সিটির ছেলেমেয়েরা একজন আরেকজনকে চিনে, বা কারো না কারোর সঙ্গে ধাক্কা লাগলে এক ডিপার্টমেন্টের হয়, তাইতেই ধরতে পারে নাই যখন বড় মিছিল হয়েছে। অনেকেই আমরা দেখি নেই 5ই আগস্টে 6ই আগস্টে আওয়ামী লীগও ওর মধ্যে জয়েন করে ফেলছে, সাধারণ আওয়ামী লীগ কিংবা অনেক টাউট বাটপার আওয়ামী লীগ, সেটা বিএনপির মধ্যেও গেছে, বিএনপির ভিতরেও হয়। জামাতের মধ্যেও গেছে। অস্বীকার করছি না, আমি বলার জন্যই বলছি। এখন এই জায়গায় সরকার যদি এইখানে যদি তটস্থ থাকতো, যে অপরাধী যেই হোক, 1 নাম্বার, 2 নাম্বার হলো আবার সরকারকে বাদ দিয়ে রাখেন, আবার সরকারকে বাদ দেন, শুধু আপনি থাকেন। যেখানে বহিষ্কার করা হয় সেখানে বহিষ্কারটা কিভাবে হয়? ধরেন আমি আপনার কর্মী, আমি একখানে চাঁদাবাজি করছি, আপনি জানেন না, এটা কিন্তু হয় না, এটা হতে পারে না, কারণ একই এলাকা, চাঁদাবাজিটাও এলাকা। আপনি কিন্তু আরেক এলাকায় গিয়া আপনি ময়মনসিংহের লোক, জামালপুরের লোক খুলনা যায়, কিন্তু আপনি চাঁদাবাজি করছেন না, আপনি জামালপুরেই করছেন। তার মানে কি আপনার এখানে কোনো আশকারা আছে? বহিষ্কারটা কিন্তু আপনি হইলেন না, বহিষ্কার আমি হইলাম। আপনি কি বললেন? আপনি বললেন যে তুই থাক, কয়দিন পরে দেখ আমি তোর আবার আনতেছি, কিংবা তুই এটা চালায় যা। কারণ টাকাটা তো আমি পাই 5 টাকা বা 500 টাকা, আর আপনি পাইতেছেন 50,000 টাকা। তো আপনি 50,000 পাইতেছেন, উচিত ছিল এই শিকড়ে হাত দেওয়া। শিকড়ে যে পর্যন্ত আপনি হাত না দিবেন, আপনি যত কিছুই করেন কিছুই হবে না। আমি এখন আপনার পক্ষে গেল আপনার কথা, আমি আপনি যেটা চাচ্ছিলেন এতক্ষণ বিপক্ষে না, নিশ্চয়ই না। আমি বলছি আপনি যদি চান যে এটার বিচার হোক, না মানে আমরা যেটা চাই, আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা বা সাইফরা, সেটার জন্য যে দলেরই হোক না কেন শিকড়ে হাত দিতে হবে। শিকড়ে হাত দেওয়ার সাথে সাথে ওটার চুলচেরা বিশ্লেষণ করতে হবে, যেটা জামাত করে। এখন আমার কথাটা জামাতের পক্ষে গেল। জামাতের কিন্তু খুব কম এটা করে, জামাত প্রাতিষ্ঠানিকভাবে ডাকাতি করে। ব্যাংক ধরো, তার ব্যাংক হোক আর যার ব্যাংকই হোক, যখন একটা জিনিস 15 বছর ব্যাহাত হয়ে যায়, সেই জিনিসটা আবার তুলে আনার জন্য কিন্তু বাটারা মামলা করা লাগে, তাই না? তো আপনার মামলাও কিন্তু অনেক দিন চলে, আপনি কিন্তু মামলার ধারে নেই, আপনি আপনার জায়গায় গিয়ে দখল করছেন, আপনি 5,000 6,000 কর্মচারী ছাঁটাই করছেন। আমি ওই কথাটা বলছি, সবাই খাচ্ছে, কেউ ছোটোটা খাচ্ছে, ধরা পড়ছে ছোটোটা। একটা রুটি চোর কিন্তু পিটায় রুটি চোরে মেরে ফেলে, মোবাইল চোরে, রুটি চোরে, কিন্তু একটা ব্যাংক চোরের কিন্তু কেউ মেরে ফেলে না, বরং তার কাছে খোঁজ নিয়ে তার কাছে মেয়ে বিয়ে দেয়, ছেলে বিয়ে করায়। ব্যাংক চোরে গিয়ে তো আবার আপনাদের নেতা নেত্রীদের জায়গা নিয়ে চেয়ার নিয়ে বসে গেছেন। আপনি কিন্তু আপনি এখানে মানে পক্ষপাতিত্ব করছেন, আমি কিন্তু করছি না। আমি আইনে যার পক্ষে যাই, আমি যার পক্ষে যাই তারই বলছি। ব্যাংক চোর, তার সঙ্গে আপনি আত্মীয়তা করছেন, আপনি খুব গর্ব করে বলছেন যে ওই কি ছাগলের যে 15 লাখ টাকার খাসি, তার ছেলে কিন্তু বিয়ের জন্য বসে থাকবে না। এমন হবে না যে তার ওই ছেলেরে মানুষ বিয়ে দিবে না, বরং দেখবেন লাইনকে লাইন দাঁড়ায় আছে। কিন্তু আপনি একটা অবশ্যই মোবাইল চোরের কাছে আপনার সন্তান বিয়ে দিবেন না বা চিন্তাই করবেন না। যে রুটিটা চুরি করে মারা গেল, সে কিন্তু পেটের দায়ে চুরি করলো। আর যে আপনার 15 লাখ টাকার খাসি কিনা ধরা খাইলো, সে কিন্তু চুরি করছে সেই সমস্ত মানুষগুলার রুটি চোর বানানোর জন্য, এই যে মানুষকে রাতারাতি পথে বসানোর জন্য। আপনি কিন্তু তার বিচার করছেন না। এই দেশে বিচারগুলো সব কিছু আপনার উল্টা বিচার হয়ে যাচ্ছে। আপনি যখনই সোজা বিচার করবেন তখন ঠিক হয়ে যাবে। এখন আসি, আমি কাম টু দ্য মেন পয়েন্ট। আমি সেটাই বলছি, যেটা হলো যে আপনার বহিষ্কারাদেশ প্রত্যাহার। বহিষ্কারাদেশ প্রত্যাহারটা হয় কিভাবে? যে কয়েকজন হয়েছে, ওই যে আপনার মেন নেতাটা তো আপনার মুফাসলের বড় নেতা, মুফাসলের বড় নেতা ঠিক করছে, আইসা এখানে বলছে
ভাই কি করবেন, হাত কষ্টায় অনেক বলছে ত্যাগ, ওর অনেক ত্যাগ, ত্যাগ ও ছিল ছাড়া তার। তো এবার ইলেকশনটা জমবে না, Right. ইলেকশন ওর হাতে অনেকগুলা ভোট আছে, ওই ছেলেগুলা বিপদে পড়ে আছে, এইভাবে ভুলভাল আপনি বুঝাইছেন। আমরাও চিন্তা করছি, কারণ আমরা তো তৃণমূলে যাই অভ্যস্ত না, আমরা চিন্তা করছি আসলেই তো তাই। আমি কিন্তু ওটা বলি নাই যে ভোট আমার দরকার নাই, ভোট দরকার নাই আপনি বুঝবেন কেমনে? জামাতও যায় আওয়ামী লীগের কাছে, বিএনপিও যায় আওয়ামী লীগের কাছে, এনসিপিও যায় আওয়ামী লীগের কাছে, আপনার বামগুলাও যায় আওয়ামী লীগের কাছে, তো কেন যায়? যাতে ওই ভোটগুলা পাওয়া যায়, জি ওরা আপা, দাঁড়াতে আমার না মনে হয় পারে। একদম ক্লিয়ার, আপনি একদম একদম সুন্দরভাবে বলেছেন। আমি একটু ছোট্ট করে একদম 30 সেকেন্ডে আপনি এবং সাইফের কাছে গিয়ে আমি শেষ করে দেব। যদি আমি একটু আপনার কাছে শুনতে চাই এইভাবে, যে প্রশ্নটা আপনি সাইফকে করেছিলেন ওই প্রশ্নটাই আমি একটু আপনাকে করি, তারপর সাইফের কাছে উত্তরটা নিব। সেটা হলো যে বহিষ্কার ছাড়া, যেহেতু বহিষ্কার কাজ করছে না দলের মধ্যে, এটা কার্যকরী হচ্ছে না, অন্য কোনো কিছু কি করার আছে? বহিষ্কার ছাড়া অন্য যেটা করার আছে বহিষ্কারই করে ঠিক হবে, আপনাকে শিকড় তুলতে হবে। শিকড় তুলতে হবে, ক্লিয়ার, আমি একদম ক্লিয়ার। সাইফ মুস্তাফিজ, আপনার কাছে কোনো ফর্মুলা আছে কি না? না না আপা, খুব ভালো বলেছেন। আসলে শিকড় তুলতে হবে, প্রাতিষ্ঠানিক যারা এরকম চুরি করছে, ডাকাতি করছে, তাদেরকে উপড়ে ফেলতে হবে। আবার যারা রুটি চুরিগুলো করছে তাদেরকেও আসলে সে জায়গাটা নিশ্চিত করতে হবে যে মানে কেউ যেন চুরি না করে, মানে সামাজিকভাবে যেন তাদের একটা কর্ম করে খাওয়ার একটা জায়গা তৈরি হয়, এবং আবার সে কর্ম করতে যে যেন আবার এরকম প্রতিষ্ঠান আবার চুরি না করে ফেলে। তো এটাই যদি আমরা সবাই মিলে নিশ্চিত করতে পারি, তাহলে আমার মনে হয় যে সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ। আমরা সেই আশায় রইলাম, সুন্দর একটি বাংলাদেশের আশায়। জনাব সাইফ মুস্তাফিজ, নীলুফার চৌধুরী মনি, আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।